হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দলদল ওয়েব সিরিজটিকে। তো চলো বেশি দেরি না করে সিরিজ এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। ফার্স্ট পার্টে আমরা এখানে রীতা ফেরেরা এবং ইন্দু মাতারি নামের দুটো কলিগকে দেখতে পারি। তারা একটা হোটেলে বসে চা খাচ্ছিল। তখন রীতার নজরে একটা ছেলের ওপর যায়। যে ছেলেটি তাকে অনবরত দেখে যাচ্ছিল। তারপর ছেলেটা একটা চিঠি লিখে রীতার কাছে নিয়ে যায়, যার মধ্যে একটা কবিতা লেখা ছিল। কিন্তু এই সমস্ত কিছু দেখার পর রীতার সেখানে অনেক বেশি মাথা গরম হয়ে যায়। সেই কারণে সে সেই চিঠিটাকে নিয়ে সেই ছেলেটার মুখে ঠুসে দেয়। কিন্তু আমরা এখানে দেখতে পারি যে রীতা তো শুধুমাত্র সেটা একটা স্বপ্ন দেখছে। রীতা সেখানে সেই ছেলেটার সাথে কিছুই করেনি। তারপর ইন্দু যে ছিল সে কবিতাটাকে পড়া শুরু করে দিল এবং সে পড়তে পড়তে তাকে বলতে লাগলো যে এই ছেলেটা অনেক এগিয়ে গেছে। এরপর এখানে আমরা দেখতে পারি এই রীতা এবং ইন্দু যে ছিল এরা এখানে শুধুমাত্র চা খেতে আসেনি, তারা এখানে কিছু লক্ষ্যর জন্য এসেছে। তারা যে এরিয়ার মধ্যে রয়েছে এই এরিয়াটাকে বলা হয় মুম্বাইয়ের পিলিওয়ালি রেড লাইট এলাকা। আর এখানে আমরা আরো জানতে পারি যে রীতা যে ছিল সে একটা ক্রাইম ব্রাঞ্চের এসিবি আর ইন্দু যে ছিল সে একজন সাব ইন্সপেক্টর। আর এরা এখানে এমন এমন লোকেদেরকে ধরতে এসেছে যারা কিনা এখান থেকে ছোট ছোট বাচ্চাদেরকে তুলে নিয়ে পাচার করে দিত। এরপর যখন রীতা ফেরেরা এই সমস্ত কিছুর ব্যাপারে জানতে পেরে গেছে তখন সে তাদেরকে ধরতে চলে এসেছে। অন্যদিকে আমরা দেখতে পারি এই বাচ্চাগুলোকে এখান থেকে পাচার করার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এদের মেন লিডার ছিল দাদা ভাই। দাদা ভাই এখানে 11টা মেয়েকে তুলে এনেছিল, কিন্তু সে সেখানে দেখতে পাচ্ছে মাত্র 10 জন মেয়ে রয়েছে। সেই কারণে দাদা ভাই নিজে গিয়ে সেই 11 নম্বর মেয়েটিকে নিয়ে আসতে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পারি যে এই ভ্যানটাকে যে চালাচ্ছিল তার নাম বিনোদ ছিল। তারপর রীতা যখন তার সাথে কথা বলতে আসে তখন আমরা জানতে পারি এই বিনোদ তো রীতাকে মাত্র একটা টিচার মনে করছিল, কিন্তু রীতা তো এখানে এসিপি ছিল। তারপর রীতা এখানে তাকে অনেক বেশি মারধর করে। অন্যদিকে আমরা সেই দাদা ভাইকে দেখতে পারি যে সেই মেয়েটাকে আনতে গেছে, কিন্তু সেখানে সেই বাচ্চা মেয়েটির মা যার নাম নাইনা ছিল সে তাকে একেবারেই মেনে নিচ্ছিল না। সেই কারণে দাদা ভাই এখানে সেই মহিলাটাকে অনেক বেশি মারধর করছিল। কিন্তু সেই মুহূর্তে তখন সেখানে রীতা চলে আসে। রীতা যখন এখানে এসে দেখতে পারে যে দাদা ভাই তার সাথে জোর জবরদস্তি করছে তখন সে তার বন্দুকটাকে বের করে ফেলে। কিন্তু দাদা ভাই যে ছিল সে নেয় না এবং সেই বাচ্চাটার পিছনে পড়ে গেছিল। কিন্তু যে দাদা ভাই ছিল সে সেই বাচ্চাটা এবং তার মায়ের পিছনে দাঁড়িয়ে পড়ে। সেই কারণে রীতা আর শুট করলো না। তখন আমরা দেখতে পারি সেই নায়না যে ছিল সে সেই দাদা ভাইয়ের হাতে কামড়ে দেয়। সেই কারণে দাদা ভাই তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং নায়না যে ছিল সে সেখান থেকে সব থেকে উঁচু বিল্ডিং এর ছাদ থেকে নিচে পড়ে যায় এবং এখানে নায়না মারা যায়। এরপর যখন লাস্টে রীতা এই সমস্ত কিছু সিনগুলো নিজের চোখে দেখে তখন তার অনেক বেশি খারাপ লাগে। তারপর সে সেখানে দাদা ভাইকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পারি রীতা তার বাড়িতে পৌঁছে গেছে এবং তার বাড়িতে আমরা আদিত্যা নামের একটি ছেলেকে দেখতে পারি এবং এখানে আমরা দেখে বুঝতে পারি যে রীতা এবং আদিত্যা একে অপরকে ভালোবাসতো। কিন্তু রীতা এখানে চাইতো যে আদিত্যা খুব শীঘ্রই তার মায়ের সাথে কথা বলে নিক যাতে তারা দুজনে বিয়ে করতে পারুক। কিন্তু আদিত্যা যে ছিল সে এখনো পর্যন্ত রীতার ব্যাপারে তার মাকে কিছুই জানায়নি। কিন্তু রীতা তখন তাকে জানায় যে আমি যখন আমার মাকে তোমার ব্যাপারে বলবো তখন সে অনেক বেশি খুশি হবে। এরপর অন্যদিকে আমরা বিক্রম নামের একজন এসিপি কে দেখতে পারি যে তার বন্ধু যতীনের সাথে বসে মদ খাচ্ছিল। সে তাকে বলছিল যে এই পিলা বাড়িতে এই ঘটনাগুলো দেখে মনে হচ্ছে যে এর পরবর্তীকালে টিএসপি রীতাই হতে চলেছে। কিন্তু আমাকেই দেখে নাও, 5 বছর ধরে আমি এটার জন্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমি এখনো এটাতে সফল হয়ে উঠতে পারলাম না। আমার সাথে সবসময় এরকম হয়, যখনই আমার ডিএসপি হওয়ার সময় আসে তখনই কারো না কারোর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে যায় এবং সে ডিএসপি হয়ে যায়। অন্যদিকে রীতাও এখানে নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছিল যে পরবর্তী ডিএসপি রীতা হতে চলেছে। পিলা বাড়িতে এটা কোনো ছোটখাটো মিশন ছিল না। পিলাবাড়িতে এই মিশনটা অনেক একটা বড় মিশন ছিল। রীতা সেই পিলাবাড়িতে প্রায় 3-4 দিন ধরে গোপনে এজেন্সির সাথে ছিল এবং সে সেখানে টিচার সেজে সমস্ত কিছু সেখানে দেখলো এবং সমস্ত কিছু দেখার পর সে সেখানে অ্যাকশন নিয়েছে। এরপর আমরা দেখতে পারি রীতা একটা ডক্টরকে ফোন করে এবং তাকে একটা সমুদ্রের পাড়ে ডাকে। রীতা তো সেখানে আগে থেকেই পৌঁছে গেছিল। তারপর আমরা দেখতে পাই এখানে মনোহর স্বামী নামের একজন ব্যক্তি আসে যে প্রায় এখানে কুকুর
কুকুরদেরকে খাওয়াতো। মনোহর তাকে বলছিল যে আমি প্রায় এই সমুদ্রের পাড়ে আসি এবং সেদ্ধ মাংস এখানে কুকুরদেরকে খাওয়াই। তারপর মনোহর তাকে বলে যে আমি তো তোমাকে কোথাও দেখেছি, তুমি তো রিতা ফেরোরা, আমি তো কালকেই তোমাকে টিভিতে দেখেছিলাম। তারপর মনোহর তাকে বলে যে আমি তো এই কুকুরদেরকে সমাজ সেবা করি, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, আমি রোজ তো এখানে এসে মুরগির মাংসগুলো কুকুরকে খাওয়াই, কিন্তু কেউ একজন এখানে এসে কুকুরগুলোকে কাঁচা মাংস খাওয়ায়। যেভাবে মনোহর এখানে রিতার সাথে কথা বলছিল সেই ধরনটা এখানে রিতার পছন্দ হচ্ছিল না। সে তো এখান থেকে চলে যেতে চাইছিল, যেভাবে হোক তাকে তার পিছন থেকে ছাড়ানোর চেষ্টা করছিল। তারপর কিছুক্ষণ পরে এখানে ডক্টর চলে আসে আর আমরা দেখতে পারি এ তো ডক্টর না, এ একজন সাপ্লায়ার, সে ড্রাগস পাচার করতো। রিতা এর নাম্বারটাকে ডক্টর বলে সেভ করেছে এবং আমরা তারপর দেখতে পারি রিতা তার কাছ থেকে কিছু ড্রাগস নিচ্ছিল। তারপর রিতা তাকে বলে যে এরপর যখন আমি তোমাকে ফোন করব তখন তুমি আমার ফোনটাকে তুলবে না। এরপর ডক্টর এখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা দেখতে পারি রিতা তার ডিউটির জন্য বেরিয়ে পড়েছে। সে যখন রাস্তা থেকে যাচ্ছিল তখন তার কাছে একটা মার্ডারের খবর আসে। সে যখন সেই মার্ডারের কথা জানতে পেরে গেছিল সে তাড়াতাড়ি করে সেই জায়গাতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে এটা তো সেই জায়গাটা যেখানে রিতা কালকে রাত্রে ডক্টর এবং মনোহরের সাথে দেখা করেছিল। আর যে ব্যক্তিটির এখানে খুন করা হয়েছে সেই ব্যক্তিটা আর কেউ না, সেই মনোহর। তাকে এখানে খুব বাজেভাবে মারা হয়েছে, তার হাতগুলোকে খুব বাজেভাবে ভেঙে ফেলা হয়েছে এবং তার মুখের মধ্যে কাঁচা মাংস ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু দেখে এখানে রিতার অনেক বেশি খারাপ লাগছিল, কারণ সে কালকে রাত পর্যন্ত এখানেই ছিল। এরপর অন্যদিকে আমরা বিক্রমকে দেখতে পারি যে তার সিনিয়র সার্টেকে ফোন করছিল এবং সে তাকে জানাচ্ছিল যে এই 5 বছর ধরে আমি ডিএসপি লাইনে দাঁড়িয়ে রয়েছি যাতে আমি ডিএসপি হয়ে যেতে পারি, কিন্তু প্রত্যেকবারই কেউ না কেউ চলে এসেছে এবং সে ডিএসপি হয়ে গেছে। কিন্তু সিনিয়র অফিসার এখানে বিক্রমকে বলে এখানে মহিলাদের ক্ষমতায়নের জন্য আমাদেরকে মহিলাদেরকে সাপোর্ট করতে হবে, কিন্তু রিতা ফেরেরার পর যদি কেউ ডিএসপি হয় তাহলে সেটা তুমি হবে। তারপর অন্যদিকে আমাদেরকে এখানে নেশামুক্ত কেন্দ্রের প্রেসিডেন্টকে দেখানো হচ্ছিল। সে একজন সাজিদ নামের ছেলের কাছে যায় এবং তার পাশ থেকে একটা ফোন তোলে। তারপর সে সাজিদের হাতে কিছু দাগ দেখতে পায় এবং সেটাকে দেখে সে বুঝতে পারে যে সে অবশ্যই কালকে রাতে কোথাও গেছিল এবং তার কথাবার্তাতেই সে বুঝতে পেরে যায় যে সাজিদ এখানে কালকে রাত্রে ড্রাগস নিয়েছে। সে নিজেকে আটকানোর অনেক বেশি চেষ্টা করে কিন্তু প্রত্যেকবারের মতো সে ব্যর্থ হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি প্রভাকর এখানে সাজিশের কাছ থেকে একটা ফোন পেয়েছে এবং সে সেটাকে অন করার চেষ্টা করছিল কিন্তু সেটা অনই হচ্ছিল না, সেই কারণে সে সেটাকে নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে আমরা রিতাকে দেখতে পারি সে ফরেন্সিক বিভাগের কাছে দেখা করতে এসেছে। এখানে সিনোয়ে যে ছিল সে রিতাকে বলছিল যে মনোহরের ভ্যান থেকে সিদ্ধ মুরগির মাংস পাওয়া গেছে, কিন্তু তার মুখের মধ্যে যেটা ছিল সেটা কাঁচা মাংস ছিল এবং তার হাতটাকে খুব বাজেভাবে কাটা হয়েছে। এরপর যখন রিতা সেখান থেকে বেরিয়ে এসেছিল তখন তার কাছ থেকে যুক্তি সদনের থেকে ফোন আসে এবং তাকে বলা হয় যুক্তি সদনের যে বাচ্চাগুলো ছিল তারা অনেক বেশি আওয়াজ করছে। সে তাকে জানাচ্ছিল যে কেউ একজন এখানে এসে তাদেরকে বলে গেছে যে তাদের মা যে ছিল তারা এখন জেলে রয়েছে। তারপর আমরা দেখতে পারি রিতা নিজেই সেই জায়গাটাতে যায় এবং তাদেরকে গিয়ে বোঝানোর চেষ্টা করে। আর এখানে আমরা দেখে বুঝতে পারি এগুলো সেই বাচ্চারা যাদেরকে কিনা দাদা ভাই এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর এদের সবার মা এখানে জেলে রয়েছে কারণ তাদের থেকে প্রশ্নবাদ করা হবে। এদের সবার মা এখানে তাদেরকে পাঠানোর জন্য রাজি হয়ে গিয়েছিল, সেই কারণে তাদের মায়ের কাছ থেকে এখন প্রশ্নবাদ করা হবে। কিন্তু তাদের মাঝে এমন একটা বাচ্চা মেয়ে ছিল সে কখনোই তার মায়ের সাথে আর দেখা করতে পারবে না কারণ তার মা যে নাইনা ছিল সে মারা গেছে। এরপর রিতাকে তার সিনিয়র এখানে অফিসে ডাকে এবং তাকে বলে যে আমার দেখে মনে হচ্ছে যে পরবর্তী ডিএসপি তোমার হওয়া উচিত, আর আমি পার্সোনালি তোমার নামটাকে সামনে রেফার করেছি। তুমি ক্রাইম ব্রাঞ্চের সব থেকে ইয়াংগেস্ট উইমেন হতে চলেছো আর আমার রিটায়ারমেন্ট হতে মাত্র 1 বছর বেঁচে রয়েছে, সেই কারণে আমি চাই এই ডিসিশনটাকে নিজেই নিতে। এরপর রিতা ফেরেরা সেখানে ডিএসপি হয়ে আসতে চলেছিল। তারপর সে তার ছোটবেলার সিন দেখতে পায়। এরপর এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায় এবং আমাদের এখানে দেখানো হয় রিতা ফেরেরার মা ছোটবেলায় একজন পুলিশ অফিসার ছিল। সে সেই সময় পড়াশোনা করতো কিন্তু তার মাথা সবসময় মিউজিকের দিকে থাকতো। রিতা এখানে সিঙ্গার হতে চেয়েছিল পুরোপুরি তার বাবার মতো, কিন্তু যখন রিতার মা এটা জানতে পারে তখন সে অনেক বেশি রেগে যায় এবং সে তাকে বলে যে আজকের পর থেকে যেন তোমার মুখে তোমার বাবার নাম না আসুক, আর নয়তো আমি তোমাকে অনেক বেশি মারবো। তারপর আমরা এখানে দেখতে পারি প্রেস কনফারেন্সে কিছু কথা বলা হচ্ছে যে
এখানে কিছু আলাদা আলাদা ব্রাঞ্চের মহিলাদের প্রমোশন হয়েছে, তারা এখানে এসিপি হয়ে গেছে, কিন্তু এখানে রীতা যে ছিল সে এসিপির বদলে এখান থেকে ডাইরেক্ট ডিএসপি হয়ে গেছে। এখানে অনেক মিডিয়ার লোকেরা ছিল এবং তারা একে অপরকে অনেক বেশি প্রশ্ন করছিল। তারপর এখানে একটা মেয়ে ছিল যার নাম অনিতা ছিল এবং রীতা একে দেখে বুঝতে পেরে যায় যে এটা সেই মেয়েটা যে সেই ইয়ক্তেসাদানে গিয়েছিল এবং সেই বাচ্চাগুলোকে বলে এসেছিল তাদের মারা জেলে রয়েছে। রীতা তখন তাকে জবাবে জানায় যে তোমার মনে হচ্ছে যে তুমি আসল হিরো, কিন্তু এখানে আসল হিরো অন্য কেউ, তাই না? যে তার মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে তার নাম তো সামনে আসলোই না। রীতা তখন তাকে জানায় যে হ্যাঁ, আসল হিরো তো নেয় নাই, যে নিজের জীবনের পরোয়া না করে নিজের বাচ্চাকে বাঁচিয়েছে। অনিতা এখানে তাকে অনেক ঝাঁঝালো প্রশ্ন জিজ্ঞাসা করছিল, কিন্তু সবকটার উত্তর এখানে রীতা ভালোভাবেই দিচ্ছিল। তারপর সিনিয়র এখানে কথাটাকে ঘুরিয়ে দেয় এবং প্রেস কনফারেন্সটা এখানেই বন্ধ করিয়ে দেওয়া হয়। এরপর ইন্দু মাথুরের কাছে একটা ফোন আসে এবং তাকে বলা হয় যে ডক্টর যে ছিল তাকে ধরে ফেলা হয়েছে। আসলে ডক্টর যে ছিল সেখানে কামারের কাস্টাডিতে ছিল। তাদের কাছে একটা ফুটেজ এসেছে যেখানে তারা বিচের মধ্যে ছিল। এখানে দেখা যাচ্ছিল যে তার সাথে সেখানে হুডি পরে একজন বসেছিল এবং সেটা আর কেউ না, রীতা ছিল। ইন্দু এই সমস্ত কিছু রীতাকে জানিয়ে দিয়েছে যে ডক্টর ধরা পড়ে গেছে, সে কামারের কাস্টাডিতে রয়েছে। অন্যদিকে আমরা এখানে সাজিদকে দেখতে পারি, সে নেশামুক্তির কেন্দ্রের মধ্যে ছিল এবং তার টি শার্টের মধ্যে রক্ত লেগেছিল। সেটাকে দেখে সে তাড়াতাড়ি করে তার জামা থেকে রক্তটাকে তোলার চেষ্টা করছিল, কিন্তু সেটা তো জামা থেকে যাচ্ছিলই না। অন্যদিকে সাজিদের ফোন যেহেতু অন হচ্ছিল না, সেই কারণে প্রভাকর সেটাকে দোকান থেকে অন করিয়ে নিয়ে আসে এবং সে সেখানে লাস্ট কল অনন্ত নামের একজনকে দেখতে পায় যার সাথে তার কালকে রাত্রে কথা হয়েছে। এরপর যখন প্রভাকর তাকে ফোন করে তখন জানতে পারে সে অনন্ত না অনিতা। অনিতা এখানে তাকে বারবার কল করার চেষ্টা করছিল, কিন্তু প্রভাকর কিছুই করছিল না। এরপর সিনিয়র অফিসার এখান থেকে অনিতার সাথে দেখা করতে আসে এবং সে তার কলিগ যতীনের সাথেও তাকে পরিচয় করিয়ে দেয়। এখানে অনিতা যতীনের সাথে দেখা করে অনেক বেশি খুশি হচ্ছিল এবং সবাই এখানে অনিতাকে অনেক বেশি রেসপেক্ট করছিল, কারণ সে সেখানে অনেক বেশি তীক্ষ্ণ প্রশ্ন করছিল। এরপর অন্যদিকে আমরা এখানে প্রভাকরকে দেখতে পারি যে এখানে সাজিদের সাথে ছিল। সে এখানে সাজিদের সাথে কথা বলার চেষ্টা করছিল এবং তাকে বলছিল জবিনানে তোমার কোনো অনন্ত নামের কোনো বন্ধু ছিল কিনা। সেটা শোনার পর সেখানে সে বুঝতে পারছিল না যে প্রভাকর স্যার তাকে বলতে কি চাইছে। তখন প্রভাকর তাকে বলে যে কালকে রাত্রে তুমি বারবার অনন্ত অনন্ত বলে চিল্লাচ্ছিলে, সেই কারণে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। তারপর প্রভাকর স্যার তাকে জিজ্ঞেস করে যে তুমি কোনো মেয়েকে পছন্দ করো কিনা। তারপর সাজিদ এখানে তার ফ্ল্যাশব্যাকের সিন মনে করে, অর্থাৎ কালকে রাত্রে বেলার যেখানে সে অনিতার সাথে উপস্থিত ছিল। সেই রাত্রে সেখানে বৃষ্টি হচ্ছিল এবং অনিতার হাতে একটা চাকু ছিল এবং সাজিদ যে জায়গাতে বসেছিল সেখানে কিছু ইনজেকশনও পড়েছিল, যেটাকে দেখে আমরা বুঝতে পারি যে কালকে রাত্রে এখানে সাজিদ ড্রাগস নিয়েছিল। এরপর আমাদেরকে এখানে দেখানো হয় যে সাজিদ নেশামুক্তি কেন্দ্র থেকে কিভাবে বেরিয়েছিল। সে সেখানে ওয়াচম্যানকে কিছু পয়সা দেয় এবং সেখান থেকে সে চুপচাপ বেরিয়ে পড়ে। আর এটা সেই সময়ের কথা যখন মনোহর রীতার সাথে দেখা করেছিল, কিন্তু রীতা সেই মুহূর্তে সেখান থেকে চলে গেছিল এবং মনোহর তার কুকুরগুলোকে মাংস খাওয়াচ্ছিল। তখনই মনোহর সেখানে একটি মেয়েকে দেখতে পারে যার নাম ছিল অনিতা। সেখানে সে অনেক বেশি ভয় পেয়েছিল এবং তার হাতে একটা চাকু ছিল। সেখানে সাজিদও চলে আসে এবং তারা সেখানে খুব বাজেভাবে মনোহরকে খুন করে দেয়। যেভাবে তারা এখানে মনোহরকে খুন করছিল সেটাকে দেখে মনে হচ্ছিল যে এখানে মনোহর এবং সাজিদ মানসিক ভারসাম্যহীন। তারা এখানে মনোহরকে কেন মেরেছিল সেটা তো আমরা জানতে পারিনি, কিন্তু সাজিদ এবং অনিতার মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে সেটা আমরা সেখানে জানতে পেরেছি। এরপর এখান থেকে কাহিনী প্রেজেন্টে চলে আসে। প্রভাকর যে ছিল সে সাজিদকে তাকে একটা মেয়ের কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু সাজিদও তখন তাকে বলল যে সে কিছুই জানে না এবং সাজিদ এখানে অনেক বেশি নার্ভাস ফিল করছিল। কিন্তু প্রভাকর এখানে তার কাছে বারবার সেই মেয়েটির কথা জিজ্ঞাসা করে যাচ্ছিল। এটাকে দেখে সাজিদ সেখানে অনেক বেশি রেগে যাচ্ছিল এবং সে টেনশনে এসে চিল্লাতে শুরু করে দিল যে আমি এসব কেন করছি। তারপর এখানে প্রভাকর তাকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে আমরা রীতাকে দেখতে পারি যে ইন্দু মাথুরের সাথে এখানে কামাতের পুলিশ স্টেশনে যাচ্ছিল। সেখানে এখানে ডক্টরকে বন্দি করে রাখা হয়েছিল। তারপর এখান থেকে তারা সেই ডক্টরের সাথে দেখা করতে যায় এবং সে সেখানে গিয়ে তাকে একটা চড় মেরে দেয় এবং বলে যে ফটোর মধ্যে তুমি দেখা যাচ্ছ, আমাকে বলো সেই ফটোতে কে বসে রয়েছে। এটাকে দেখে সে বুঝতে পেরে গেছিল যে তার তো এখানে তার নাম নেওয়া উচিত হবে না। সেই কারণে সে বলে যে আমি একজন প্যাডেলার, আমি তো শুধুমাত্র এখানে ড্রাগস বিক্রি করতাম, সেই কারণে আমি শুধুমাত্র সেখানে ড্রাগস বিক্রি করতে গেছিলাম এবং বিক্রি করে সেখান থেকে চলে এসেছিলাম। এরপর কামাতের কাছে এখানে এই কেসে যা যা ফাইল ছিল সে সেখান থেকে সেগুলো নিয়ে চলে আসে। এরপর যখন রীতা এখান থেকে যাচ্ছিল তখন সে তার মাকে দেখতে পারে। তার মা তাকে বলছিল যে নিজে
নিজেকে বাঁচিয়ে নিয়েছো। সেটাকে দেখে এখানে রীতা অনেক বেশি রেগে যায় এবং সে এখানে ইন্দু মাত্রের ওপর চিৎকার করা শুরু করে দেয় এবং সে তাকে দেখে বলতে শুরু করে যে আমি ভালো করে জানি তোমার মাথার মধ্যে কি চলছে, আমি এখানে নিজেকে বাঁচিয়েছি। এরপর এখান থেকে রীতা তার সিনিয়রের সাথে দেখা করতে যায় এবং তাকে গিয়ে বলে সে মনোহরের খুনের ব্যাপারটাকে নিয়ে রিসার্চ করছে, কিন্তু সিনিয়র অফিসার তখন তাকে বলে যে তোমার এই সমস্ত ছোটখাটো ব্যাপারটাকে নিয়ে রিসার্চ করা উচিত হবে না, এই সমস্ত ছোটখাটো ব্যাপার তো এখানে কামাত, বিক্রম এবং যতীন ঠিক সামলে নেবে, তোমার তো কোনো বড় কেস সামলানো উচিত। তারপর আমরা দেখতে পারি রীতার কাছে এখানে আদিত্যার ফোন আসে আর এখানে আমরা জানতে পারি আদিত্যার মা এখানে রীতার সাথে রাত্রির 8:30টার সময় দেখা করতে চাচ্ছে। এইটা শুনে এখানে রীতাও খুশি হয়ে যায় এবং সে তাকে বলে যে আজকে 8:30টার সময় আমরা হোটেলে যাব, সেখানে আমরা আজকে ডিনার করব। এবং এখানে আমরা আরো জানতে পারি যে আজকে রাতে আদিত্য রীতাকে বিয়ে করার জন্য প্রপোজ করবে। এরপর অন্যদিকে আমরা এখানে অনিতাকে দেখতে পাই যে সেখান থেকে বাড়িতে পৌঁছে গেছে এবং সে বাড়িতে পৌঁছে সবার আগে তার উইকটাকে খোলে এবং এখানে আমরা জানতে পারি অনিতার এখানে ছোট ছোট চুল ছিল। তারপর সে সেখান থেকে গিয়ে তার দাদুর সাথে দেখা করতে যায়। সে অনেক বেশি আহত ছিল এবং সে তার মলমপট্টি করে দেয় এবং সে তার সামনে এখানে সিগারেট খাওয়া শুরু করে দেয়। এই সমস্ত কিছু দেখে আমরা এখানে বুঝতে তো পেরে যাই যে অনিতা যে ছিল সে কোনো সাধারণ মেয়ে ছিল না। এরপর আমরা রীতাকে দেখতে পারি যে কামাকের কাছ থেকে মনোহরের যে মার্ডার মিস্ট্রির কেস ফাইলটাকে নিয়ে এসেছিল, সেখানে সে মনোহরের একটা মোবাইল ফোন পায় এবং মোবাইল ফোনটাকে সে আনলক করার পর কিছু ছবি দেখতে শুরু করে দেয়। ফটোর মধ্যে সে একটা ছবি দেখতে পায় যেটাকে দেখে সে সেখানে অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা এখানে অনিতাকে দেখতে পারি যে একজন জার্নালিস্ট ছিল এবং সে প্রত্যেকদিন বাড়িতে গিয়ে তার কাজ দেখতো। এরপর যখন সে বাড়িতে ছিল তখন তার কাছে একটা ফোন আসে। ফোনটি আসলে এখানে পুলিশ স্টেশন থেকে এসেছিল এবং এই ফোনটা এখানে ইন্দু মাত্রে করেছিল। সে তাকে বলছিল যে কালকে তোমাকে পুলিশ স্টেশন আসতে হবে, এরপর থেকে যখন ফোন করা হবে 1 ঘন্টার মধ্যে ফোন তুলে নেবে। এরপর এখান থেকে অনিতা পুলিশ স্টেশনে পৌঁছে যায়। রীতা এখানে অনিতার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তারপর রীতা এখান থেকে যখন অনিতার সাথে দেখা করে রীতা তখন তাকে বলে যে আমরা মনোহরের ফোনে তোমার ছবি দেখতে পেয়েছি। মনোহরের এখানে ডাইরেক্ট ছবি তো ছিল না, কিন্তু মনোহর যে সেলফিটা নিয়েছিল তার মধ্যে তুমি দাঁড়িয়েছিলে আর এটাকে দেখে মনে হচ্ছে তুমি তাকে ফলো করছিলে। রীতা তখন তাকে জানায় যে আমি হয়তো তার ইন্টারভিউ নিয়েছি। তারপর রীতা তাকে আরো বলে যে তোমার সেই যুক্তি সাবনে যাওয়ার কি দরকার ছিল, সেই বাচ্চাগুলোকে তার মায়ের ব্যাপারে জানানোর কি দরকার ছিল। তখন অনিতা তাকে জানায় যে প্রশ্ন করার অধিকার শুধুমাত্র তোমার নেই, আমারও রয়েছে। তারপর তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় এবং শেষ পর্যন্ত অনিতা এখান থেকে চলে যায়। এরপর আমরা অন্যদিকে রাত্রিবেলা কামাত এবং বিক্রমকে দেখতে পারি যারা একসাথে সেখানে মদ খাচ্ছিল আর এদের কথাবার্তাতে আমরা বুঝতে পারি যে এখানে তারা দুজন রীতাকে খুব একটা পছন্দ করতো না। কামাকের কাছে কিছু মনোহরের কেসের ছবি ছিল, সেই কারণে সে সেগুলোকে দেখা শুরু করে দিল আর সেগুলো দেখতে দেখতে সে কিছু ছবিগুলোকে ভালো করে লক্ষ্য করছিল। এরপর ইন্দু এখানে রীতার সাথে দেখা করতে আসে এবং বলে যে 2018 সালে এখানে একটা কাটার গ্যাং ছিল, তারা ওইভাবে খুন করতো, আগে হাতগুলোকে কেটে দিত তারপর মুখের মধ্যে কিছু ঢুকিয়ে দিত, কিন্তু 2018 সালে এখানে তাদেরকে ডিসলভ করে দেওয়া হয়েছিল। তারপর তার সেখানে মনে আসে যে আজকে রাত্রে 8:30টার সময় এখানে তার আদিত্য এবং তার মায়ের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু এখন তো এখানে 9:30 বেজে গেছে। এটাকে দেখে সে সেখানে অনেক বেশি ঘাবড়ে যায়। এরপর আমরা অন্যদিকে এখানে সাজিদকে দেখতে পারি, সে সেখানে ঘুমাচ্ছিল। তারপর তার সেখানে কিছু শব্দ আসে, সেই কারণে সে যখন জানলার ধারে যায় তখন সেখানে সে অনিতাকে দেখতে পায়। এখানে আসা মাত্রই অনিতা তার উপর চিৎকার করা শুরু করে দেয় এবং তাকে বলতে লাগে যে তোমার মোবাইল ফোন কোথায়। সাজিদ তখন তাকে বলে যে কালকে রাত্রে হয়তো সেই বিচের ধারে তার ফোনটা রয়ে গেছে। সাজিদ এখানে অনিতাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল যে তোমার এখানে আসাটা উচিত হবে না, কিন্তু তার সত্ত্বেও এখানে অনিতা তাকে বলছিল যে প্রভাকরের কাছে তোমার ফোন রয়েছে, কারণ আজকে সকালবেলা আমার কাছে সেই নাম্বার থেকে ফোন এসেছিল। কিন্তু সাজিদ তাকে বললে যে প্রভাকর স্যার আমাকে মিথ্যা কথা বলতে পারে না। তারা এখানে অনেক চিল্লে কথা বলছিল, তার আওয়াজ শুনে এখানে প্রভাকর স্যার চলে আসে আর প্রভাকর এখানে সাজিদের ফোন দিয়ে সেই মোবাইল নাম্বারে ফোন করে, সেই কারণে এখানে অনিতার ফোন বেজে ওঠে। এটাকে দেখে সাজিদ বুঝতে পেরে যায় যে এখানে ফোনটি প্রভাকরের কাছে রয়েছে এবং অনিতা সত্যি কথা বলছিল এবং অনিতা এটাও ঠিক কথা বলছিল যে প্রভাকর তাকে মিথ্যে কথা বলেছে। এটা শোনার পর এখানে সাহিদের অনেক বেশি খারাপ লাগে আর এর সাথে সাথে এখানে দলদল ওয়েব সিরিজ এর পার্ট 1 এবং পার্ট 2টি শেষ হয়ে যায়। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।